জীবনে এই কথাটি সকলেই স্মরণে রাখবেন। নিজেদের সুরক্ষার জন্য আপনারা কখনোই অজানা অচেনা মানুষের উপর ভরসা করবেন না, নয়তো মৃত্যুর কোলে যে কোনো সময় ঢলে পড়তে পারেন, যেভাবে মৃত্যু ভিকি আর ভিনিকে শেষ করতে চেয়েছিল। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। সত্যি বলছি বিনি, আমি খুব লাকি যে আমি তোমার মতো একটা বুদ্ধিমান সঙ্গী পেয়েছি। মিস্টার প্রেমিক, সামনে দেখো, প্রেমের চক্করে অ্যাক্সিডেন্ট করে বসো না। আরে আরে, এটা কি ছিল? জানি না ভিকি, এমন মনে হলো যেন প্লিজ আমায় বাঁচান প্লিজ। আরে কে তুমি? আমার নাম হলো রঞ্জন। আমি এখান থেকেই যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম আমার গাড়ির ডিজেল শেষ হয়ে গেছে, আর তখনই তুমি ভেতরে আসো। পাগল হয়ে গেছো ভিকি? এত রাতে একজন অচেনা ব্যক্তি গাড়ির সামনে চলে এলো আর তুমি তাকে ভিতরে বসতে বলছো? দেখো, যদি কিছু ভুল হয়ে যায় তাহলে। বিনি, তুমি ওর অবস্থাটা একবার দেখো, ওকে আমাদের সাহায্য করা উচিত। প্লিজ বাঁচাও আমাকে, আমি মরে যাব, আমাকে তোমরা বাঁচাও। ভিকি, গাড়ি চালাও। আরে বিনি তুমি। ভিকি, আমি বললাম তো গাড়ি স্টার্ট দাও। ওকে ওকে, কাম ডাউন, কুল ডাউন। ভিনির কথা শুনে ভিকি গাড়ি নিয়ে এগিয়ে চলল, কিন্তু গাড়িটা সামনে এগোতেই ভিনির নিজের সিদ্ধান্তের উপর সন্দেহ হলো। সে এটা ভেবে দ্বিধায় পড়ল যে সত্য সত্যই ওই মানুষটির তাদের প্রয়োজন নেই তো। আর যদি তা সত্য হয়, তাহলে ওই ঘায়েল হওয়া মানুষটিকে তারা যে রাস্তায় ফেলে এগিয়ে যাচ্ছে, সেটা কি তারা ঠিক করছে? এই সব কথার ভাবনার মধ্যেই সে ব্যাক ভিউ মিরর দিয়ে রঞ্জনকে আরেকবার দেখলো। প্লিজ বাঁচাও আমাকে। ভিকি, ভিকি, গাড়ি থামো। আর ইউ শিওর? ভিকি, ওনাকে হসপিটালে পৌঁছে দিয়ে আমরা চলে যাব। হ্যাঁ, থ্যাংক গড আপনারা ফিরে এসেছেন। আপনাদের সাহায্য আমি কোনো দিন ভুলবো না। বাই দ্য ওয়ে রঞ্জন, আমার নাম ভিকি আর ও বিনি। হাই। কি হয়েছিল তোমার সাথে? আমি একটা বিজনেস ডিলের জন্যই যাচ্ছিলাম, কিন্তু এই রাস্তাটায় আসা মাত্রই আমার গাড়িটা হঠাৎ ঝাঁকুনি দিতে লাগলো। ঝাঁকুনি? এই সমান রাস্তায় ঝাঁকুনি? একদম, এই কথাটাই আমিও ভেবেছিলাম। সেই জন্যই টায়ারের হাওয়া চেক করার জন্য আমি গাড়ি থেকে বের হই, আর বেরোনো মাত্রই আমি চিন্তায় পাগল হয়ে যাই। চিন্তা? চিন্তা কিসের জন্য? ওখানে প্লেন নয়, কাঁচা রাস্তা ছিল, যেখানে প্রচুর গর্ত ছিল। এই আবার কি সব কথা? আমার রিয়াকশনও আপনারই মতো ছিল বিনি। সেই জন্য আমি ভয়ের চোটে টায়ারের হাওয়া চেক না করেই গাড়িতে ঢুকে পড়ি। তারপর গাড়ি স্টার্ট দিচ্ছিলাম, গাড়ি স্টার্ট হতেই চায় না। ভয়ে আমি ঘেমে স্নান করে গেছিলাম। তখনই আমার চোখটা ফিউল মিটারের দিকে গেল। তখন দেখলাম গাড়িতে ডিজেলই নেই, যদিও আমি কিছুক্ষণ আগেই গাড়ি ফুল ট্যাঙ্ক করিয়েছিলাম। কিন্তু আমার গাড়িতে তখন এক ফোঁটাও ডিজেল ছিল না। আর তখনই আরে, এই দুর্গন্ধ কিসের? আমি ওই ডাইনিটাকে দেখে অবাক হয়ে যাচ্ছিলাম, আর ও লাফ দিয়ে আমারই সামনে এসে দাঁড়ালো। তারপর আমি কোনো মতে ওর থেকে পালিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করছিলাম, কিন্তু সেই ডাইনিটা আমার পেছন কোনো মতেই ছাড়ছিল না। আমার এমন অবস্থা ওই ডাইনিই করেছে। আমি দৌড়ে পালাচ্ছিলাম, কিন্তু ওই ডাইনিটা আমাকে যেতে দিচ্ছিল না। আবার সেই ভয়ঙ্কর রূপ নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তখন আমি খুব জোর চিৎকার করি। তারপরে কি হলো রঞ্জন? রঞ্জন? ভিকি, ও রঞ্জন কোথায় গেল? ও এখানে নেই। কি? ও গড, ও কোথায় গেল? ভিকি, ভিকি, আমার খুব ভয় লাগছে। এখানে নিশ্চয়ই কোনো অন্যায় হচ্ছে। এখান থেকে পালাও ভিকি, তাড়াতাড়ি পালাও এখান থেকে, চলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও ভিনি শুধুমাত্র ভিকির জন্য মানবিকতার খাতিরে
একটি অজানা অচেনা মানুষকে সাহায্য করতে চেষ্টা করেছিল, কিন্তু চলন্ত গাড়ি থেকে হঠাৎ করেই রঞ্জনের গায়েব হয়ে যাওয়ায় ভিনি আর ভিকির সন্দেহ হয়। ভিকি, কোনো মানুষ একটা চলন্ত গাড়ি থেকে কি করে উধাও হতে পারে? এটা নিশ্চয়ই কোনো ভূত প্রেতের ব্যাপার আছে বিনি। আজ বাজেভাবে ফেসে গেলাম। ভিকি, যত তাড়াতাড়ি চালাতে পারো চালাও। চলো তাড়াতাড়ি, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে দূরে কোথাও যেতে হবে। ও গড, এই রাস্তাটা তো সত্যি কাঁচা বিনি। মানে রঞ্জন সত্যিই বলছিল এই রাস্তাটা সমান নয়, বরং এবড়ো খেবড়ো। কিন্তু ও উধাও কোথায় হয়ে গেল? হে ঈশ্বর, বাঁচাও আমাদের। কি হয়েছে? কি হলো? না, এটা হতে পারে না। কি হয়েছে? এইরকম কেন রিয়াক্ট করছো তুমি? দেখো, আমার কিন্তু খুব ভয় লাগছে। বিনি, আমাদের গাড়ির ডিজেল শেষ হয়ে গেছে, যেরকম রঞ্জনের হয়েছিল। এই হতে পারে না, হতে পারে না এটা। আমরা আমরা তো এক্ষুনি ফুল ট্যাঙ্ক করিয়ে আনলাম না। এই এই গন্ধটা কিসের? এটা তো ডিজেলের স্মেল। সরি, আমি তোমাদের ডিজেল চুরি করেছিলাম। আমি ডিজেল খেতে খুবই পছন্দ করি, কারোর কাছে ভালোভাবে চাইলেও দেয় না। সেই জন্য আমি ডিজেল চুরি করে নিই। কিন্তু তুমি কে? আমি হলাম ডিজেল চুরি করা ডাইনি, যে কিছুক্ষণ আগে রঞ্জন ছিল। আর তুমি জানো, ডিজেল খাওয়ার পরে আমার মন আর কি খেতে চায়? টাটকা গরম গরম মানুষের রক্ত। বিনি, পালাও! ডিজেল চোর ডাইনির হাত থেকে বাঁচা কঠিন নয়, অসম্ভব। ভিকি, ওই দেখো মন্দির। আমি শুনেছি ভূত প্রেত মন্দিরের আশেপাশে থাকে না। চলো ওখানেই যাই, চলো। আমি বলেছিলাম না, ডিজেল খাওয়ার পরে আমি রক্ত খেতে পছন্দ করি। সেটা না খাইয়ে তোমরা নিষ্ঠুর লোকেরা এখান থেকে কোথাও যেতে পারবে না। বিনি, মন্দিরে যাও। হনুমান ঠাকুরের সিঁদুরটা তুলে ডাইনির গায়ে দিয়ে দাও। এবারে আমি তোর মাথা খেতে চলেছি। থ্যাংক ইউ ফর সেভিং মি। এটা ভিকি আর ভিনির ভালোবাসা আর সৌভাগ্যের ফলেই ঘটেছিল, যার ফলে তারা দুজনে এক খনি ডিজেল চোর ডাইনির কবল থেকে রক্ষা পেয়েছিল। কিন্তু যদি আপনি বেঁচে থাকতে চান, তাহলে আপনাকে অজানা রাস্তায় অচেনা লোকের সঙ্গ পরিত্যাগ করা শিখতে হবে, নয়তো আপনার প্রাণও যে কোনো মুহূর্তে যেতে পারে। আরে হ্যাঁ গো দাদু, আমি বুঝে গেছি তোমার কথা। আমি গ্রামে সকালেই আসবো, রাতে আসবো না। আর যদি কোনো অজানা ব্যক্তিকে দেখি, তাহলে আমি তার সাথে কথা বলবো না। কতবার তুমি একই কথা বোঝাতে থাকো। চলো এবার আমি ফোন রাখছি, কারণ বেরোনোর জন্য তৈরি হচ্ছি। যতীন এক 25 বছরের খুব সুন্দর নবযুবক ছিল। ও নিজের ইন্ডিভিজুয়াল ফ্যামিলির সঙ্গে শহরে বসবাস করছিল, কিন্তু ওর নিজের গ্রাম
আর গ্রামের বংশগত বাড়ির প্রতি একটু আলাদা টান ছিল। এই কারণে যখনই ও সুযোগ পেত ও নিজের গ্রামে যেত আর ঘুরে ফিরে চলে আসতো। যতীন আজ প্রায় 3 বছর পরে নিজের গ্রামে যাচ্ছিল, যেখানে ও কিছুদিন আগেই ঘটা ঘটনার থেকে একেবারে অজানা ছিল। আজ পূর্ণিমার দিন ছিল। সকাল 7টার সময় যতীন ট্রেন ধরে নিয়েছিল, আর প্রায় সন্ধে 5টার সময় যতীন পৌঁছে গেল ওর জেলা রাজগড়ে। এখান থেকে ওর গ্রাম প্রায় 5 কিলোমিটার দূরে ছিল। যতীন স্টেশনে নেমে পড়ল আর বাইরে বেরিয়ে ওর গ্রামে পৌঁছানোর জন্য গাড়ি খুঁজতে লাগলো। কিন্তু ও এটা দেখে অবাক হয়ে রয়ে যায় যে ওখানে উপস্থিত একটাও গাড়ি রাজগড় জেলার কোনো গ্রামে যাওয়ার জন্য তৈরি ছিল না। তখনই যতীন এক ঘোড়া চালকের সঙ্গে কথা বলে। আরে ও দাদা, একটু শোনো এইদিকে। এই তোমরা গ্রামে যাওয়ার জন্য কেন মানা করছো? কোনো ভূত প্রেত আছে নাকি ওখানে? আরে কোত্থেকে এসেছো ভাই? তুমি কি রাজগড়ের ওই 14টা গ্রামে ছড়ানো আতঙ্কের ব্যাপারে জানো না? তুমি কথা গোল গোল কেন ঘুরিয়ে বলছো বলো তো? পরিষ্কার করে বলো না, কি হয়েছিল? আরে দাদা, এই সময় তো ওই ঘটনার উল্লেখ করতেও ভয় লাগে। শুধু এটা ভেবে নাও যে আজকে পূর্ণিমার রাত। ওই সব গ্রাম ভেতর থেকে কবরস্থানের সমান, যে গ্রামগুলোর মাটিতে এক পা রাখা মাত্রই তোমার মৃত্যুর গতি দ্রুত হয়ে যাবে। যেও না আজ ওখানে। এইটুকু কথা বলে ওই ঘোড়া চালক ঘাবড়ে গিয়ে ওখান থেকে চলে গেল। যতীন ওই ঘোড়া চালকের কথাগুলো বোঝার জন্য অনেক চেষ্টা করল। তারপর ও নিজেকে বলে উঠল, এই গ্রামবাসীদের কাজকর্ম বলে কিছু নেই, শুধু সবাইকে মশলা মাখাতে জানে। এদের তো মনে হয় যে আমরা শহরের লোকেরা এদের তৈরি গল্প গুজব শুনে ভয় পেয়ে যাব। যতীন নিজের মনে এটা বিড়বিড় করে আগে এগিয়ে চলল। ওর হাতে ওর একটা সুটকেস ছিল, যে কারণে যতীন কোনো গাড়ির সাহায্য ছাড়াই পায়ে হেঁটে গ্রামের দিকে এগিয়ে চলল। ওর রাস্তা ভয়ঙ্কর জঙ্গল দিয়ে পার করে যেতে হতো। যতীনের শুরুর কিছুটা সময় ভালোভাবেই কেটে গেল। ও সড়ক শেষ করে এখন গ্রামের জঙ্গলে প্রবেশ করছিল, আর তখনই ওর ফোনটা বেজে উঠল। ওহ ম্যান, আবার দাদু কল করছে। যতীন ওর দাদুর কল তুলল। যতীন খোকা, তুমি ঠিকঠাক আছো তো? আজকের রাতটা কোনো হোটেল বা লজে গিয়ে কাটিয়ে নিও। গ্রামে আসার দুঃসাহস একদম করো না, কারণ গ্রামে একটা খুবই মারাত্মক ডাইনি ঘুরে বেড়ায়। সুন্দর ছেলেদেরকে। ওর দাদু এইটুকু কথা বলেছিল, আর যতীনের ফোন ব্যাটারি লো হওয়ার কারণে বন্ধ হয়ে গেল। দাদু কি বলার চেষ্টা করছিল হবে? ঘোড়া চালক আর দাদু দুজনের কথা প্রায় একই ছিল। তাহলে সত্যি কোথাও না, না, এখন শুধু একটা জঙ্গলই তো পার করতে হবে, তাড়াতাড়ি চলে যাব। যতীন নিজের গতি দ্রুত করে দিল। কিছুক্ষণ পরে ও একটা তীব্র সুগন্ধ পেল। ও হঠাৎ ওই সুগন্ধের দিকে আকর্ষিত হয়ে গেল আর ওই দিকেই যেতে শুরু করলো। ওটা কোনো সুগন্ধির গন্ধ ছিল, খুব মধুর গন্ধ। যতীন ওই সুগন্ধির গন্ধের দিকে আকর্ষিত হয়ে গেলে ও একটা বিয়ের মণ্ডপের মতো দেখতে লাগা একটা নির্জন পড়ে থাকা মণ্ডপের কাছে গিয়ে থেমে যায়, যেখানে সামনে ওর নববধূর কাপড় পরা একটা মহিলাকে দেখতে পায়। যতীনের সঙ্গে বশীকরণ হয়েছিল, আর এরই কারণে ও বিয়ের মণ্ডপ অবধি চলে এসেছিল। এরপরে যতীন আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেল, আর তারপর ওর সামনে দাঁড়ানো মহিলা ওকে বরমালা পরিয়ে দিল। আর এর ঠিক পরে যতীনও ওই মহিলাকে ওই বরমালা পরিয়ে দিল। যতীন নিজের থেকেই বিবাহের সব নিয়মবিধি পালন করতে লাগল। বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ার পরে যতীন হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ল, আর যখন ওর চোখটা খুলে যায় তখন ওর জ্ঞান ফিরে গেছিল আর নিজের কন্ট্রোলে ছিল। ওর পুরো শরীরে একটা
ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হলো। যতীন ওই যন্ত্রণায় ছটপট আর উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু এ কি, যতীনের হাত আর পা দুটোই বোনের সঙ্গে বাঁধা হয়েছিল। তখনই ও নিজের সামনে একটা মহিলাকে ঘোমটা দিয়ে আসতে দেখতে পেল। মহিলাকে দেখে যতীন জোরে চিৎকার করতে লাগলো, কে তুমি? আমাকে এইভাবে কেন বেঁধে রেখেছো? তারপর ওই মহিলা নিজের ঘোমটা খুলে দিল। ওর চেহারা দেখে যতীনের পুরো শরীর কাঁপতে শুরু করলো। ওর পোড়া চেহারা নিয়ে একটা ভয়ঙ্কর মহিলা ছিল, যার চোখের তারা দুটো উধাও ছিল, আর পুরো চেহারা থেকে লাল রক্ত ঝরে পড়ছিল। এত ভয়ঙ্কর দৃশ্য দেখে যতীন কাঁপতে শুরু করে দিল। কে তুমি? আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। ওই মহিলা যতীনের কাছে চলে আসে আর তারপর ওকে একটা ভারী আওয়াজে বলল, আমি তোকে বিয়ে করে এখানে নিয়ে এসেছি, কিন্তু আমি জানতে পেরে গেছি যে তুই আমার স্বামী নয়। এই জন্য এবার তোকে মরতে হবে, এবার তোকে মরতে হবে। আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে, যেতে দাও আমাকে। যতীন ওই ডাইনির কাছে দয়ার ভিক্ষে চাইতে লাগলো, কিন্তু দয়াভা মানুষের মধ্যে থাকে, ডাইনি আর পেতনিদের মধ্যে থাকে না। যতীনের ঠিক পাশে রাখা চাকু হাওয়াতে নিজের থেকে উঠে গেল, আর ওই চাকু যতীনের মাথার আর পার হয়ে গেল, যে কারণে যতীন ছটপট করতে করতে মৃত্যুর ঘুম ঘুমিয়ে পড়ল। যতীনেরও মৃত শরীর গ্রামের ওই চৌমাথায় পাওয়া গেল, যেখানে ওই বিধবা ডাইনির হাতে শিকার হওয়া লোকেদের মৃত শরীর পাওয়া গেছিল। যতীনের মরা দেহের পাশে কয়েকজন লোক জমা হয়েছিল, আর তখনই যতীনের দাদু ওখানে পৌঁছে যায় আর ওর মরা দেহটাকে দেখে কাঁদতে শুরু করে। আরে, আমি মানা করেছিলাম গ্রামে সূর্যাস্তের পর আসবি না, ওই কালমুখী ডাইনি প্রাণ নিয়ে নেবে। আমি ওকে কিছু বলতে পারতাম আর তখনই ফোনটা কেটে গেল। হে ভগবান, এই সব কি হয়ে গেল? এই বিধবা ডাইনির গল্প অনেক আলাদা ছিল। গ্রামবাসীদের হিসেবে এমন ডাইনি শুধু পুরুষদের শিকার করে, আর তাও সেই পুরুষদেরকে যারা যুবক আর বিয়ের জন্য যোগ্য। বিধবা ডাইনির গল্প এটা বুঝিয়ে দিল যে 2 বছর আগে ওর বিয়ে হয়েছিল। বিয়ের প্রায় 1 মাস কেটে যাওয়ার পরে খুব জোরে বিদ্যুতের ঝটকা লাগার কারণে ওর স্বামীর মৃত্যু হয়েছিল। বিয়ের 1 মাস পরেই ওই বিধবা হয়ে গেছিল। ব্যাস, এই দুঃখেই ও নিজের প্রাণ নিয়ে নিল। কিছু লোক এটাও বলে থাকে যে ও আত্মহত্যা করেনি, বরং গ্রামেরই কিছু বদমাশ শয়তানরা ওর স্বামীর না হওয়ার সত্যি জেনে ওকে ঘিরে নিল আর ওকে ধর্ষণ করে ওকে মৃত্যুর শয্যায় পৌঁছে দিল। আসলে এই ঘটনার সত্যিটা কি ছিল এটা তো কেউই ঠিক করে জানে না, কিন্তু লোকেদের হিসেবে ওই মহিলা মরার পরেই ও একটা বিধবা ডাইনির রূপ নিয়ে জন্ম নিল। আর সন্ধ্যা হওয়ার পরে ও রাজগড়ে লুকিয়ে লুকিয়ে সবার উপর নজর রাখে, আর যখনই ও কোনো সুন্দর যুবককে দেখতে পায় তাকে নিজের সুগন্ধির বশে এনে তার সঙ্গে বিয়ে করে নেয়। আর যখন ও জানতে পারে যে ও ওর স্বামী নয়, তখন তাকে প্রাণে মেরে ফেলে।